অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল ছোট ভাই ও বোনদের যারা আমার এই ভিডিওগুলা নিয়মিত দেখতেছো। ভাইয়া তোমাদের জন্য ভাইয়ার মন থেকে একদম রেসপেক্ট ছাড়া আর কিছুই আসে না, কারণ তোমরা কিন্তু এই রেসপেক্টের যোগ্য। কেন বলতেছি ভাইয়া, দেখো ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে যেখানে হচ্ছে অন্যান্যরা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা দেখতে পারে, কিন্তু তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করতেছো, তুমি তোমার পড়াশোনায় ফোকাস করতেছো, তুমি পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো দেখতেছো। চোখ বন্ধ করে বুঝতে পারতেছি ভাইয়া, তুমি যদি এইটা কন্টিনিউ করতে থাকো তাহলে তুমি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবা। সো এই জন্যই আমি, যারা আমার এই ভিডিওগুলো দেখে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্রত্যেকটা ছোট ভাই ও বোনদের আমি মন থেকে ভালোবাসি এবং মন থেকে রেসপেক্ট করি, এবং তাদের জন্যই আমি এই কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করতেছি। এবং হচ্ছে আরও তোমাদের জন্য পরবর্তী যারা এসএসসি, অবভিয়াসলি আমি এসএসসি নিয়েই আপাতত কাজ করব, পরবর্তীতে হয়তো বা এইচএসসি নিয়েও কাজ করব। আপাতত শুধু তোমাদের এসএসসি যারা আছো তাদেরকে নিয়ে আমি কাজ করব পরবর্তী 6 মাসে। 6 মাস বলতে এখনও 5.5 মাসের মতো একদম অ্যাকুরেটলি টাইম পাবা। এক্সাম সব কিছু যদি টেস্ট মেস্ট প্রি টেস্ট এগুলা তো অনেক কলেজেই শেষ, সব কিছু যদি বাদও দেয় তাও কিন্তু তুমি একদম প্রায় 6 মাসের মতো সময় পাবা, 5.5 মাস বলতে পারি। সো এই 5.5 মাস তোমাদের পড়াশোনা রিলেটেড অনেক কিছু আমি কিন্তু যেগুলো প্রয়োজন মনে করি, আবার অনেকে কমেন্ট করবা, আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রবলেম শেয়ার করবা, সলভ করবা, আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসি এবং সেগুলো কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া, যারা, আবারও বলতেছি, যারা আমার এই ভিডিওগুলো দেখতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো, তাদের জন্য কিন্তু মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল তোমাদের জন্য। তোমরা তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাও, অনেক ভালো একটা ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এখনই তোমাদের জীবনটা শুরু, এরপর কলেজ আছে, অ্যাডমিশন আছে, সবাই ভালো ভালো জায়গায় চান্স পাবা। খালি জাস্ট পড়াশোনার জার্নিটা ধরে রাখো, এই পড়াশোনা রিলেটেড ভিডিওগুলোর সাথে থাকো। সো আজকে দেখো, তোমাদের কথা চিন্তা করে আমি এখানে একটা সিরিজ নিয়ে আসছি, যে সিরিজগুলোতে তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রয়োজনীয় সূত্রের বেসিকগুলো আমি আলোচনা করে দিব। এখন তোমার এটা কাজে লাগবে না, তুমি ভিডিওটা জাস্ট সেভ করে রাখো, সূত্রগুলো মুখস্থ করে রাখো, এক্সামের আগে জাস্ট খালি ভিডিওটা টেনে টেনে বা যেভাবে পারো দেখে ফেলবা, তাহলে কিন্তু তোমাদের সবগুলা অধ্যায়ের সূত্র খুব সহজেই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং চলে যাবে। আর এইখানে ভিডিওর ক্লাস লেকচার প্লাস পিডিএফ তো তোমাদের কাছে থাকতেছে। আচ্ছা ঠিক আছে, সো দেখো আজকে আমরা এখানে শুরু করি। তো পদার্থ বিজ্ঞানের অধ্যায় 3, নাম হচ্ছে বল। তো প্রথমেই দেখো, কালকেও আমি গতির যে আমার লেকচার 1 ছিল সেখানে আমি আলোচনা করছি বল কি জিনিস। তারপরেও আমি তোমাকে বলি বল কি জিনিস। ধরো এইখানে একটা বস্তু ছিল, কালকে আমি বলেছিলাম গত ক্লাসে। তো এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটা মনে করো একটা বেগে ছিল, সেটা হচ্ছে u = 0 মিটার/সেকেন্ড, মানে বস্তুটা কিসে ছিল, বস্তুটা ছিল স্থির। এখন যদি তুমি এই বস্তুতে গতির সঞ্চার করতে চাও, এই স্থির বস্তুতে যদি তুমি গতির সঞ্চার করতে চাও, তাহলে তোমাকে যেই ভৌত বস্তুটা দিতে হবে সেটাই হচ্ছে বল। তো বলের সাথে তোমরা সবাই পরিচিত, তোমরা হাত দিয়ে বল দাও, তোমরা পা দিয়ে বল দাও, মানে আমাদের বল ছাড়া বলতে গেলে আমাদের স্বাভাবিক জীবন চলেই না। সো এখানে দেখো, এই যে সেই বলটাই হচ্ছে, বলকে আমরা ফিজিক্সে এফ দিয়ে প্রকাশ করি। সো এখানে দেখো u = আমাদের আদিবেগ এবং এফ হচ্ছে আমাদের বল। সো এখানে দেখো, এই বস্তুটার অবশ্যই একটা ভর থাকবে। সেই বস্তুটা হচ্ছে, ভরকে আমরা প্রকাশ করি এম। ভর কি জিনিস হয়তো বা সবাই জানো, যে কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের যে পরিমাণ সেটাই হচ্ছে গিয়া তার ভর। আর গতকালকে হচ্ছে ত্বরণ নিয়ে আমরা আলোচনা করছি, যদি এইখানে বস্তুটা এম বস্তু থাকে, তো অবভিয়াসলি তুমি যদি এইখানে বস্তুটাতে বল দাও, যদি তুমি বস্তুটাতে বল দাও, তাহলে বস্তুটা কিন্তু একটুখানি কি হবে বলতো, স্মরণ হবে এবং হচ্ছে এখানে একটা সময়ও লাগবে। এই যে ধরো টি সময় লাগলো এবং এস স্মরণ হইলো, এই যে এখান থেকে এখানে যে আসছে বস্তুটা, তখন তার একটা স্মরণ হয়েছে, সেটারও তুমি ধরে নিতে পারো এস। তো টি সময় লাগলো এবং এস স্মরণ হইলো, এই ঘটনাগুলো ঘটলো। এবং এখানে আদিবেগ ছিল ইউ, যেহেতু বল দিছো, বেগের পরিবর্তন হবে ভি, তাহলে ভি একটা কি থাকবে বলতো, শেষ বেগ থাকবে। তো যদি বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তনের হারকেই আমরা কি বলি বলতো, এ ইকুয়াল টু ত্বরণ, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে v - u/t দিয়ে। তো গত দিন যারা ভিডিওটা দেখো না, সেখানেও দেখতে পারো, এখানে আমি বিস্তারিত আলোচনা করছি, জাস্ট একটু রিভিউ করে দিলাম। তো দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, যদি কোনো এই বলটা তুমি পেতে চাও, তাহলে F = তোমার সূত্র হচ্ছে এম এ। এই সূত্রটা কি, দেখো এখানে এম হচ্ছে গিয়া তোমার কোন একটা বস্তুর ভর, আর হচ্ছে তুমি যে বস্তুটাতে বল দিলা, বল প্রয়োগের কারণে যে বস্তুটা ত্বরণ হইল, সেই ত্বরণ এবং হচ্ছে যে
ভর, এই দুইটার গুণফলই কিন্তু হচ্ছে বল। তাহলে বল ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এম এ, মানে হচ্ছে ত্বরণ এবং ভরের গুণফলই হচ্ছে বল। সো এফ ইকুয়াল টু এম এ। এখন দেখো ভাইয়া, এই বলের কিন্তু বিভিন্ন রূপ হইতে পারে। যেমন ধরো এই যে এইখানে এই সূত্রটার দিকে তাকাও, এইটা কি, এইটা আসলে অভিকর্ষ, মানে অভিকর্ষের প্রভাবে, মানে ধরো যদি পৃথিবী, আমরা জানি এটা যদি হয় তোমার পৃথিবী, সেই পৃথিবী কোন একটা বস্তুকে কি করে, এটা যদি হয় পৃথিবী, তাহলে এখানে যদি বস্তু থাকে, সেই পৃথিবী কোন একটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? সেই আকর্ষণটাও কি একটা বল। সেই এই বস্তুটা, ছোট বস্তুটা যদি m1 হয়, বড় বস্তুটা যদি তোমার, আচ্ছা এখানে দুইটাই আমি যেহেতু m1 m2 দিয়ে লিখছি, বড় বস্তুটা যদি তোমার m2 হয়, তাহলে এই যে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করবে, এই যে সেটাই হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে আর কি, এই যে ডিস্টেন্সটা দেখতেছো, মনে করো এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী হোক অথবা যে কোনো একটা মহাবিশ্বের যে কোনো একটা দুইটা বস্তু। সো আমি ধরে নিছি যে এটা হচ্ছে আমাদের একটা পৃথিবী আর এটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ভর। সো m1 যদি হয় বস্তুর ভর, m2 যদি হয় অপর একটা বস্তুর ভর, যেখানে আমি এটার পৃথিবী ধরে নিছি, তাহলে এই পৃথিবী অপর একটা বস্তুকে যেই বলে আকর্ষণ করবে, সেই বলটাকে যদি আমরা মহাকর্ষ বল বলি বা অভিকর্ষ বল, যদি এটা যদি পৃথিবী থাকে তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। ধরো যদি এই যে এটা যদি আমাদের পৃথিবী হয়, ধরো এইটা আমাদের পৃথিবী, তো এটা যদি পৃথিবী হয় তাহলে বলটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ, এই যে বল, সরি অভিকর্ষ। এটা যদি পৃথিবী হয় তাহলে বলটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষজ বল, সো অভিকর্ষ বল। আর যদি দেখো এটা যদি পৃথিবী না হয়ে অন্য যে কোনো বস্তু হয়, মানে এই মহাবিশ্বের, ধরো তুমি আর তোমার বন্ধুর মধ্যেও একটা বল কিন্তু আছে, যেটাও তোমরা অনুভব করো না। সো ওই দুইটা বল যদি হয় m1 আর m2, তখন তুমি আর তোমার বন্ধুর মধ্যে যে আকর্ষণ বল থাকবে অবশ্যই সেটা তোমরা অনুভব করো না, কারণ পৃথিবী নিজের দিকেই তোমাকে অনেক বলে আকর্ষণ করতেছে। তো এই যে দেখো m1 আর m2, এই দুইটা ভর যদি থাকে, তখন এদের মধ্যেকার যে বল থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। সো বলো মহাকর্ষ আর অভিকর্ষ যাই বলো, সেটার যদি বল বের করতে চাও, সেই বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে আর কি, এই যে বস্তু দুইটার মধ্যে যে দূরত্ব ছিল সেটাই আর, এই যে পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে দূরত্ব ছিল সেটাই কিন্তু তোমার আর। সো এই যে এই বলটা পাইতেছো, মহাকর্ষ বলের সূত্র এইটা। এখানে জি কি ভাইয়া, অবশ্যই এখানে একটা, আচ্ছা এইটা হচ্ছে তোমরা ইন্টারে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবা। আপাতত আমিও তোমাদের হচ্ছে যখন চ্যাপ্টার পড়াবো, চ্যাপ্টার 3টা আমি যখন ক্র্যাশ কোর্সে বিস্তারিত আলোচনা করব, তখন এটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব না। আপাতত জেনে রাখো জি একটা মহাকর্ষীয় ধ্রুবক, সেই ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। ওকে, সো এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। সো এটা গেল একটা বল। এখন এইটা কি জিনিস ভাইয়া, এইটা আসলে কিছুই না, এই যে এইটার থেকে ডেরাইভড হয়ে আসছে। তো এখন আমি তোমাকে এটা কিভাবে ডেরাইভ হয়ে আসলো সেই বিষয়টা যদি একটু দেখায় দিই। সো দেখো এটা আমি একটু মুছে দিলাম। এখন দেখো এটা ডিরাইভড হয়ে কিভাবে আসছে, তুমি তো একটু আগেই কি দেখে আসছো ভাইয়া, এফ ইকুয়াল টু দেখে আসছো হচ্ছে এম এ। সো এফ ইকুয়াল টু যদি এম এ হয়, তাহলে এখানে এম এর জায়গায় এম থাকলো, এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে কি বলতো ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণ মানে কিন্তু ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো এইখান থেকে তুমি যদি এমটাকে উপরে মাল্টিপ্লাই হয়, এখানে যদি কোনো কিছু থাকে সেটা গুণ হইলে কোথায় হয়, উপরে হয়। সো উপরে যদি হয় তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। সো এই যে দেখো এই সূত্রটাই কিন্তু এখানে লিখছি। সো যদি তোমাকে ত্বরণ না দিয়ে আদিবেগ আর শেষ বেগ দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি এই সূত্রটা দিয়ে বল বের করতে পারবা। ওকে, আচ্ছা দেখো এখন আবার একটু আগে তোমাকে আমি কি বলছিলাম, যে পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে, তাহলে পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে তাহলে সেই বলটার মান কি বলতো, এই যে এইটা। এখন যদি যদি ধরো তোমাকে পৃথিবী কোন একটা বলে আকর্ষণ করতেছে, তো সেই বলটার মান তুমি যদি বের করতে চাও, সো অভিকর্ষ বলের জন্য আসলে আমরা এই সূত্রটা ব্যবহার করি না, খুবই কম করি। অভিকর্ষ বলের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম জি, এফ ইকুয়াল টু এম জি। এটা কোথা থেকে আসছে, এটার প্রুফ ভাইয়া দেখাবো ক্র্যাশ কোর্সে, যখন তোমাদের বেসিক ক্লাসের ভিডিওগুলো আসবে তখন তোমাকে আমি এই
এফটা দেখাবো। জাস্ট আপাতত মনে রাখো, যদি মহাকর্ষ বল হয় অথবা অভিকর্ষ বল হয়, যেখানে বস্তুর ভর দেওয়া থাকবে তখন এটা ইউজ করবা। আর যদি তোমাকে অভিকর্ষ বল বের করতে হয়, যেখানে শুধুমাত্র বস্তুর ভর দেওয়া, মানে দুইটা বস্তু না, পৃথিবীর ভর দেওয়া নাই, শুধুমাত্র বস্তুর ভর দেওয়া, তখন কিন্তু এই অভিকর্ষ বল, একটু আগে ভাইয়া দেখাইলাম যে পৃথিবী কোনো বস্তুকে যে বল আকর্ষণ করে সেটাই হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষজ বল বললে তুমি হচ্ছে এফ ইকুয়াল টু এম জি ফেলবা। যে এই এম কি, এখানে এম কিন্তু হচ্ছে বস্তুর ভর, এই যে এম হচ্ছে বস্তুর ভর, আর জি তো তোমরা সবাই জানোই অভিকর্ষজ ত্বরণ, গত ক্লাসেও আমি এটা বুঝাইছি। সো এম হচ্ছে আমাদের বস্তুর ভর আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই দুইটার গুণফল। সো দেখো, অভিকর্ষ বল বের করতে গেলে পৃথিবীর ভরের দরকার পড়ে না। কেন পড়ে না সেটার প্রুফ আছে, আমি তোমাকে বললামই, ক্র্যাশ কোর্সে দেখাবো। ওকে, এখানে দেখো, এই যে যেই বলে আকর্ষণ করে পৃথিবী, আমাদের যেই বলে আকর্ষণ করে সেটাকেই আমরা কি বলি বলতো, ওজন বলি। সো সেটাই যদি ওজন হয় তাহলে এখান থেকে আমরা কিন্তু বলি এফ ইকুয়াল টু এম জি, এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ। তার মানে পৃথিবী আমাদের, এই যে ধরো এইটা যদি হয় তোমার পৃথিবী, এই যে এইটা যদি হয় তোমার পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, এটা যদি হয় বস্তু, যে কোনো বস্তু হইতে পারে, ধরো তুমি নিজে। সো এই যে পৃথিবী তোমাকে একটা বলে নিচের দিকে কি করবে বলতো, আকর্ষণ করবে। সো দেখো, এই যে বস্তুর ভর যদি হয় এম, আর এইখানে অভিকর্ষজ ত্বরণ জি নিচের দিকে যদি কাজ করে, তাহলে এই যে বল, যেটা বল, এটা কি আমরা আবার কি বলবো বলতো, ওজন। মানে পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে তোমার ওজন। সো এখানে দেখো এফ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, খালি পার্সপেক্টিভটা কোথায় চেঞ্জ, এই যে এটাকে আমরা অভিকর্ষজ বল বলতে পারি, যেটাই অভিকর্ষজ বল সেটাই কিন্তু ওজন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে চলে আসছি। তো দেখো এইখানে এফ কি জিনিস, এফটা আমাদের বুঝতে হবে। সো চলো, এফটা কি জিনিস, এফটা আমরা একটু বুঝি। সো মনে করো এটা হচ্ছে কোন একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের উপর দিয়ে ধরো একটা বস্তু চলতে যদি চায়, ধরো এই পৃষ্ঠের উপর দিয়ে যদি এই যে একটা বস্তু, তুমি যদি এখানে বল দাও, এই যে এফ বল যদি দাও, তাহলে এই বস্তুটা কি হবে বলতো, নর্মালি এদিকে চলতে চাইবে। এখন যদি এদিকে চলতে চায়, তাহলে তুমি তো জানো এই যে বস্তুর বিপরীত দিকে এই যে তলে একটা কি কাজ করবে বলতো, বস্তুর বিপরীত দিকে একটা আরেকটা বল কাজ করবে না। কেন বলতো, কারণ হচ্ছে কোনো বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চায়, তাহলে গতির বিপরীতে যে আরেকটা বল কাজ করে, সেই বলটাকে আমরা কি বলি বলতো, ঘর্ষণ। সো দেখো, এই যে এফ, এফ হচ্ছে ঘর্ষণ। মানে তুমি তো জানো যে প্রত্যেকটা কিছু, আজকে তুমি একটা কিছু নিয়ে মেঝেতে জাস্ট একটু ধাক্কা দিও তো দেখবা কি হয়, সেটা যদি তুমি একটু খেয়াল করো। তুমি যদি কোনো একটা পিচ ঢালা রাস্তা, মনে করো যে রাস্তায় গাড়ি চলে, সেখানে নিয়ে একটা বাক্স টানবা, আর একটা তুমি বাক্স টানবা হচ্ছে গিয়া মসজিদে, একদম টাইলস করা সুন্দর অনেক বড় মসজিদ আছে না, সেখানে যদি তুমি জাস্ট কল্পনা করো, টানা লাগবে না বক্স, সেখানে গিয়ে যদি তুমি একটা বক্স টানো, আর একটা রাস্তায় যদি তুমি একটা বক্স টানো ভারী, তুমি বলো তো কোথায় এটা সুন্দর করে যাবে? অবভিয়াসলি ভাইয়া, তোমার হচ্ছে টাইলসকৃত রাস্তায় খুব সুন্দর করে এটা যাবে। তার মানে কি বলতো, প্রত্যেকটা তলের একটা নিজস্ব ঘর্ষণ আছে। কোনো বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চায়, তাহলে তাদের গতির বিপরীতে আরেকটা বল কাজ করে, সেই বলটাকে আমরা কি বলি বলতো, ঘর্ষণ বল। সো যেহেতু গতির বিরুদ্ধে কাজ করে, মাঝে মাঝে এটাকে কি বলা হয়, গতি ঘর্ষণ বলা হয়, অথবা এটাকে তুমি বলতে পারো যে শুধু ঘর্ষণ বল। তুমি এটাকে কি বলতে পারো ভাইয়া, শুধু ঘর্ষণ বলো বলতে পারো। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? বস্তু যেই তল বরাবর আছে সেই তল বরাবর কাজ করবে। তাহলে বলো তো ঘর্ষণটা কিসের উপর নির্ভর করবে? অবশ্যই বুঝতে পারছো, ঘর্ষণটা নির্ভর করবে হচ্ছে কার উপর? ঘর্ষণটা নির্ভর করবে হচ্ছে বস্তুর ওজনের উপর। এখন দেখো, হইতে পারে তোমাকে হচ্ছে এই যে বিপরীত দিকে ঘর্ষণ বলটা কত, এই যে এফ 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 ডিরেক্টলি দিয়ে দিবে। যদি এফ ডিরেক্টলি দিয়ে দেয় তাহলে তো দিল, আর যদি এফ না দিয়ে দেয়, মানে এই যে বিপরীত দিকে ঘর্ষণ বলটা কত, সেটা অনেক সময় তোমার যখন আমরা কোয়েশ্চেন সলভ করব তখন দেখবা অনেক সময় এফটা দিয়ে দেয়, আবার অনেক সময় দেখবা যে এই এফটা দিয়ে দেয় না। দেখবা না দেখ, যদি এফটা না দেয় তাহলে তুমি বলো তো এফটা কিসের উপর নির্ভর করবে? অবশ্যই ভাইয়া, এফ নির্ভর করবে কিসের উপর? এফ নির্ভর করবে কিসের উপর? ওজনের উপর।
এফ নির্ভর করবে হচ্ছে ওজনের উপর। তো বুঝতেই আছো, যত বেশি ওজন হবে, যত বস্তুটা যত বেশি ভারী হবে, তার ঘর্ষণ ততটা কি হবে, বেশি হবে। এখন ঘর্ষণের জন্য প্রত্যেকটা তলের একটা গতি ঘর্ষণ সহগ থাকে, মানে একটা ধ্রুবক থাকে আর কি। সো এই যে সেই ধ্রুবকটাকে প্রকাশ করা হয় মিউ দিয়ে। সেই মিউটাকে আমরা কি বলি, সেই মিউটিকে আমরা বলি হচ্ছে ভাইয়া গতি ঘর্ষণ সহগ। এখন প্রত্যেকটা তলের জন্য এই গতি ঘর্ষণ সহগ কি হইতে পারে, ভিন্ন ভিন্ন হইতে পারে। এখন যেটাই হোক সেটা তোমার প্রশ্নে দিয়ে দিবে, তোমাকে জাস্ট জানতে হবে যে ভাইয়া একটা তলের ঘর্ষণ কিসের উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে ঘর্ষণটা নির্ভর করবে হচ্ছে ওজনের উপর। তুমি বুঝতেই আছো যে 1 কেজি একটা ভরের বস্তু টানবা আর 50 কেজি একটা ভরের বস্তু টানবা, কোনটা টানতে কষ্ট হবে? অবশ্যই কষ্ট হবে 50 কেজিরটা। তো যত বেশি ওজন তত বেশি গতি ঘর্ষণ। আর কিসের উপর নির্ভর করবে ভাইয়া, গতি ঘর্ষণ সহগ। এখন গতি ঘর্ষণ সহগটা নির্ভর করে তলের মসৃণতার উপর। তল যত খর্ব গতি ঘর্ষণ সহগ কিন্তু তত বেশি। সো দেখলা এই যে এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। তাহলে ঘর্ষণটা তুমি কিভাবে পাবা? এই যে এফ এর মান পাবা, এফ এর মানটা পাবা হচ্ছে এই যে মিউ আর এই যে ডাব্লিউ, এই দুইটা জিনিসকে যদি তুমি গুণ করো, মিউ আর ডাব্লিউ, এই যে এফ ইকুয়াল টু মিউ আর ডাব্লিউ, এই মিউ আর ডাব্লিউ এই দুইটাকে যদি তুমি গুণ করো তাহলে তুমি ঘর্ষণটা পেয়ে যাবা। তাহলে ঘর্ষণটা কি ভাইয়া, আবারও বলি, যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে আরেকটা বস্তুর উপর দিয়ে তুমি টানতে চাও, তাহলে বস্তুর গতির বিপরীতে স্পর্শ তলে যে বল ক্রিয়া করবে, গতির বিপরীতে স্পর্শ তলে যে বল ক্রিয়া করবে, সেই বলটা কি আমরা কি বলবো বলতো, ঘর্ষণ বল। আর ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, অলওয়েজ বিপরীত দিকে কাজ করবে। ঘর্ষণ বল যদি তোমাকে ডিরেক্টলি এফ এর কোনো মান দিয়ে দেয় তাহলে তো তোমার জন্য ভালো, আর যদি না দিয়ে দেয় তাহলে সেই ঘর্ষণ বলের মানটা বের করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে গতি ঘর্ষণ সহগ দিয়ে দিবে, আর বস্তুর ওজন দিতেও পারে, নাও দিতে পারে। আর যদি ওজন না দিয়ে দেয় তাহলে তো তুমি অলরেডি একটু আগে দেখে আসছো, ডাব্লিউ ইকুয়াল টু এমজি দিয়ে আমরা সেই ওজনটা বের করে কিন্তু এই যে ঘর্ষণ বলের মানটা বের করতে পারবো। আর একটা জিনিস বলে রাখি যে ভাইয়া, যদি ঘর্ষণ বলের মানটা বের করো, সেই এই এফটা কিন্তু, এই স্মল এফটা কিন্তু অলওয়েজ কি হবে বলতো, মেইন এফ থেকে মাইনাস হবে। তো এই যে এফটা হচ্ছে মেইন এফ থেকে মাইনাস হবে। তারপরে মাইনাস হওয়ার পরে যেই বলটা থাকবে সেই বলেই বস্তুটা কিন্তু সামনের দিকে আগাবে। কেন? কারণ হচ্ছে এটা তো হচ্ছে বাধাদানকারী বল। তো বাধাদানকারী বল অলওয়েজ গতিকে কি করবে বলতো, বাধা দিবে। আচ্ছা, এতটুকু তো হয়তো বা বুঝে গেছো প্রিয় ভাই ও বোনেরা। এবার দেখো হচ্ছে অনেক সময় হইতে পারে কি, যে এই যে মিউটা আছে না, মিউটা গতি ঘর্ষণ গুণাঙ্ক, সেটাও দিয়ে দিবে না, সেটা না দিয়ে তোমাকে দিয়ে দিবে থিটা। থিটা হইলে তুমি মিউ বের করবে হচ্ছে জাস্ট মিউ ইকুয়াল টু টেন থিটার ফর্মুলা দিয়ে। এটা কেন আসে ভাইয়া, এটা একটা বিস্তারিত আলোচনা আছে। সো এটা আমি যদি বেসিক ক্লাসে তোমরা যদি কেউ জানতে চাও যে ভাইয়া বিস্তারিত আলোচনাটা জানতে চাই, তাহলে হচ্ছে একটু কমেন্ট করে রাখো। আমি যখন ক্র্যাশ কোর্সের বিস্তারিত আলোচনা বা বেসিক ক্লাসের ভিডিওগুলো আসবে তখন তোমাকে আমি এখানে বিস্তারিত আলোচনা করে দেবো। আপাতত জাস্ট মনে রাখো যে গতি ঘর্ষণ গুণাঙ্ক যদি না দিয়ে দেয় তাহলে অবশ্যই একটা থিটা দিয়ে দিবে। থিটাটা কি ভাইয়া, কোনো তল যে কোণে ঢালু হলে এর উপরস্থ কোনো স্থির বস্তু গতিশীল হওয়া উপক্রম হয়। আচ্ছা, একটুখানি জাস্ট এটা বুঝিয়ে দিই। মনে করো তোমার এই যে এইখানে হচ্ছে একটা বস্তু আছে, ধরো মানে বস্তুটা আগে এখানে ছিল, এই যে এই তলে ছিল, তো এই যে এই সাইডটারে ধরে তুমি আস্তে আস্তে ধরো উপরে উঠাইতেছো, আস্তে আস্তে উপরে উঠায়া ধরো এইখানে উঠায় ফেলছো। তো এই যে উঠাইতেছো মানে দেখো উঠাইতে উঠাইতে প্রথমে কিন্তু পড়বে না, কিন্তু একটা সময় পরে এটা নিচের দিকে পড়া স্টার্ট করবে। সো যত অ্যাঙ্গেল উঠানোর পরে এটা পড়া স্টার্ট করবে সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো হচ্ছে থিটা। কোনো তলে যে কোণে ঢালু হলে এর উপরস্থ কোণ স্থির গতিশীল হওয়া উপক্রম করবে। মানে এই যে এইটা মনে করো তল মাটিতে লাগানো ছিল, তুমি এই মাথাটা ধরে আস্তে আস্তে কি করতেছো, উপরের দিকে উঠাইতেছো। উঠাইতে উঠাইতে যখন এতটুকু উঠায় ফেলছো তখন এটা এতক্ষণও লড়তেছিল না, বাট একটা সময় গিয়ে কি করলো, নিচের দিকে পড়া শুরু করলো। সো যতটুকু উঠাইলা সেটাই হচ্ছে গিয়া তোমার থিটা। সো এখান থেকে তুমি যদি মিউ বের করতে হয় তাহলে মিউ বের করার ফর্মুলা হচ্ছে টেন থিটা। ঠিক আছে, মিউ বের করার ফর্মুলা হচ্ছে টেন থিটা। অবভিয়াসলি এটা হচ্ছে ওই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এটা আসে, এটা প্রমাণ করবো না যদি তোমরা জানতে চাও তাহলে। সো আমাকে একটু জানাই ভাইয়া। ওকে, সো এখান থেকে দেখো মিউ কি সেটাও তুমি জেনে গেলা। এখন আমি হচ্ছে এগুলো একটু মুছে দিই। ওকে, সো দেখো, আচ্ছা ওকে, এখানে দেখো যে, এখানে যে কি, এই যে যে কি জিনিস,
শোনো, তোমরা একটু খাতা কলম নিয়ে আমি যে বিষয়গুলো লিখি এগুলো একটু লেখো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আর একটু মনে থাকা ইজি হবে। তো এখানে যে কি জিনিস, যে হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি জিনিস ভাইয়া? খুব অল্প সময়ে খুব বড় মানের যে বল কাজ করে সেটা হচ্ছে গিয়া ঘাত বল। তো ঘাত বল কি? অল্প সময়ে খুব বড় মানের যে বল কাজ করে। ধরো তুমি হচ্ছে এখানে ক্রিকেট খেলতেছো, হ্যাঁ? তো এটা ধরো হচ্ছে তোমার ক্রিকেট খেলার ব্যাট। তো খুবই বাজে চিত্র আঁকি ভাইয়া। তো এটা হচ্ছে তোমার ধরো ক্রিকেট খেলার ব্যাট, এখান থেকে একটা বল আসছে, সেই বলটাকে তুমি মনে করো ধারাম করে একটা বাড়ি মাইরা দিলা। সো এই যে খুব অল্প সময় এখানে খুব বড় মানের একটা বল কাজ করছে না, সেটা হচ্ছে ঘাত বল। এখন বলের ঘাত হচ্ছে তুমি যদি বল প্রয়োগ করো, সেই বল প্রয়োগ করতে যে তোমার সময় লাগে, সেই বল এবং সময়। ধরো তুমি এইখানে এই যে এটারে বল প্রয়োগ করলা, এফ পরিমাণ বল প্রয়োগ করলা, এবং 0.1 সেকেন্ড লাগলো তোমার এই বাড়িটা দিতে। তাহলে এখানে বলের ঘাত হচ্ছে এই যে এইটা হচ্ছে বলের ঘাত, এইটা হচ্ছে কি বলের, এইটা হচ্ছে বলের ঘাত। এই যে খুব অল্প সময়ে খুব বড় মানের যে বলটা কাজ করছে না, সেটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল কি? ঘাত বল হচ্ছে এই যে এটা যদি তুমি টি ধরো, তাহলে এই যে এফ এবং হচ্ছে তুমি টি, এই দুইটাকে যদি গুণ করো তাহলেই তুমি পাবা কি বলের ঘাত। এই যে জে ইকুয়াল টু এফ টি, মানে এই যে বলের ঘাত জে ইকুয়াল টু এফ টি, বল এবং হচ্ছে সময়ের গুণফল, সেটাই হচ্ছে কি বলতো বলের ঘাত। এখন বলতে পারো তো ভাইয়া যে এইটা কই থেকে আসছে, দেখো এটা কই থেকে আসছে। তো তুমি এখান থেকে জানো যে বলের ঘাতকে কি দিয়ে প্রকাশ করবো আমরা? জে দিয়ে প্রকাশ করবো, তাই না? জে ইকুয়াল টু হচ্ছে এফ টি। এখন এইখানে তুমি জাস্ট দেখো জে এর জায়গায় জে থাকলো, আমরা এখানে এফ এর জায়গায় কি করতে পারি? এফ এর জায়গায় কিন্তু তুমি অলরেডি জানো, আচ্ছা এফ এর জায়গায় তুমি অলরেডি জানো, এফ কিন্তু হচ্ছে আমাদের একটু আগে দেখে আসছো, সেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এইটাই কি ছিল আমাদের? এফ ছিল। এফ এর সাথে যদি টি গুণ করো তাহলে দেখো তো টি আর টি কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়। দেন জে ইকুয়াল টু পাও তুমি হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এই যে বলের ঘাত জে ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, অথবা বলের ঘাত এই জে ইকুয়াল টু হচ্ছে এফ টি। ওকে, সো এই যে আবার হচ্ছে আমরা এখানে এই যে জে না লিখে চাইলে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, যে এখানে এটারে জে না লিখে চাইলে আমরা দুইটাকে কম্বাইন করেও লিখতে পারি, যে এফ টি ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। আশা করি এই ফর্মুলাগুলো তোমরা বুঝে গেছো। এখন যদি এটা বুঝে যাও, তো এখন আরেকটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে গিয়া এই যে এখানে একটা সেকেন্ড, এটার একটু উপরে রাখি আমি। এই যে এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, পি ইকুয়াল টু এম বি। এটা কি? পি কি? পি হচ্ছে গিয়া ভাইয়া ভরবেগ। পি হচ্ছে ভরবেগ। এখন ভরবেগ শোনার সাথে সাথে অনেকে যদি যারা জানো তারা তো জানো, সেটা হচ্ছে ভর ও বেগের গুণফল। মনে করো এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে? এম ভরের একটা বস্তু আছে যেটা হচ্ছে গতিশীল, এবং এটার একটা বেগ আছে সেটা হচ্ছে ভি। তাহলে এম ভরের যে বস্তুটা সেটা কোন বেগে গতিশীল ভাইয়া? এম ভরের বস্তুটা ভি বেগে গতিশীল। এম ভরের বস্তুটা ভি বেগে গতিশীল যদি হয়, তাহলে এই যে ভর এবং এই যে বেগ, এই দুইটার যে গুণফল আছে না, সেই গুণফলটাকেই আমরা কি বলবো? ভরবেগ। তাহলে ভরবেগকে ইংলিশে বলা হয় মোমেন্টাম, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে। তাহলে পি ইকুয়াল টু আমাদের কি আসে বলতো? এম ভি। এখানে পি কি? পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। ওকে, সো এই সূত্রগুলো যদি বুঝে যাও, এখন এই সূত্রগুলো একটু দেখো। সো তার আগে আমি তোমাকে এই সূত্রগুলো একটু বোঝানোর আগে সংঘর্ষ কি জিনিস সেটা একটু বুঝিয়ে নিই। প্রথমে মনে করো হচ্ছে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখানে দুইটা বস্তু আমি নিয়ে নিব। কল্পনা করো যে এটা একটা বস্তু, যে বস্তুটার ভর হচ্ছে m1, এবং সাথে আরেকটা বস্তু আছে যেই বস্তুটার ভর হচ্ছে m2। সো m1 এবং m2 ভরের দুইটা বস্তু। এই যে এই m1 বস্তুটার একটা আদিবেগ আছে, যেটা হচ্ছে মনে করো এই যে আদিবেগটা আছে, সেই আদিবেগটাকে ধরো হচ্ছে u1, এবং m2 ভরের যে বস্তু আছে সেই বস্তুটারও আদিবেগ ধরো হচ্ছে u2। তো এই ঘটনাগুলো ঘটতে পারে, সেটা হচ্ছে আমাদের m1 বস্তু আছে, সেই m1 বস্তুটার একটা আদিবেগ, মানে আগে থাকতেই বস্তুটা চলতেছিল, আদিবেগ আছে u1, আর এখানে m2 বস্তু আছে, আদিবেগ হচ্ছে u2। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এখানে হচ্ছে তোমার এই যে u1টা বড় হচ্ছে u2 থেকে, তাহলে কি হবে বলতো? এই বস্তুটা এখানে এসে এসে একটা সময় এই যে পেছন থেকে বস্তুটা এসে এই সামনের যে বস্তুটা সেটাকে ধাক্কা দিবে। কেন ভাইয়া? কারণ পেছনেরটা তো আদিবেগ বেশি, মানে গতিশীল বেশি, বেশি জোরে আসতেছে। সো আচ্ছা দেখো, ধাক্কাটা এমনও হইতে পারে পেছন থেকেও হইতে পারে, সামনে থেকেও হইতে পারে। তো সাইন কনভার্সন বিষয়গুলো নিয়ে যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন বিস্তারিত আলোচনা করবো। আপাতত যে সূত্র মুখস্থ করার জন্য এতটুকু
এতটুকু বুঝো যে পেছন থেকে যদি আসে এটার বেগ যদি বেশি হয় তাহলে হইতে পারে পেছন থেকে এসে সংঘর্ষ করবে কোনো একটা বস্তু, হইতে পারে আবার সামনে থেকে এসেও সংঘর্ষ করলো, এই যে এই দিক থেকে একটা বস্তু এসে সংঘর্ষ করলো। সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। আপাতত ধরে রাখো পেছন থেকে এসে যে সেই বস্তুটার সাথে সংঘর্ষ করলো। তো দেখো এই যে সংঘর্ষের সময় এরা ধরো এখানে কি করলো, সংঘর্ষ করলো। সংঘর্ষ কিভাবে করে, সংঘর্ষ যারা পড়ছো তারা তো জানো যে এই যে এটা যদি হয় আমাদের M1 বস্তু, এটা যদি হয় M2 বস্তু, তাহলে এই যে M1 বস্তু একটা বল দিবে, সেটা হবে F1, এবং নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই যে M2 বস্তুটাও একটা বল দিবে, যেটাকে আমরা কি বলবো, M2 বস্তুটাও একটা বল দিবে, কিন্তু সেই বলটা দিবে কোথায়, বিপরীত দিকে, যেটাকে আমরা বলবো হচ্ছে F2। সো এই যে F2 বল দিবে হচ্ছে দ্বিতীয় বস্তুটা। সো এই যে F1 বলটাকে আমরা বলবো ক্রিয়া, আর F2 বলটাকে আমরা বলবো প্রতিক্রিয়া। তো এখানে ক্রিয়া প্রতিক্রিয়ায় বল ঘটবে, যেহেতু বল প্রয়োগ হয়েছে তার মানে খুব অল্প সময়ের জন্য একটা ত্বরণ কাজ করবে, এবং হচ্ছে বস্তু দুইটার যে বল আছে মানে বেগ আছে সেটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সো পরিবর্তন হয়ে ধরো যে আমাদের এই যে M1 বস্তুটা, এই M1 বস্তুটার যে বেগ, সেই বেগটা কি দেখো সংঘর্ষের পরের বেগ, সেই বেগটা হয়ে গেল ধরো V1, এবং M2 ভরের যে বস্তুর বেগ সেটা হয়ে গেল কি বলতো, V2। সো এখানে দেখো M1 M2 হচ্ছে ভর, এই যে সূত্রের পরিচয় দেখো, M1 M2 হচ্ছে বস্তু দুইটার ভর, U1 U2 হচ্ছে বস্তু দুইটার আদিবেগ, এবং হচ্ছে দেখো এখানে হচ্ছে বস্তু দুইটার আদিবেগ হচ্ছে U1 U2, আর বস্তু দুইটার শেষ বেগ মানে এখানে সংঘর্ষ করার পরে যেহেতু বল কাজ করছে তাহলে অবশ্যই বেগের পরিবর্তন হবে, সেই বেগের পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে শেষ বেগ, সেটা হচ্ছে আমাদের কি বলতো V1 আর হচ্ছে V2। সো এখানে পরিচয়গুলো তো শিখে গেছো। এখন দেখো সংঘর্ষের সংরক্ষণশীলতা সূত্র, এই যে এই সূত্রগুলোর নাম হচ্ছে সংঘর্ষের সংরক্ষণশীলতা সূত্র। সো অনেকেই হয়তো এটা জানো, আর যারা জানো না আপাতত ভাইয়া সূত্রগুলো মুখস্থ করো, আর হচ্ছে ক্র্যাশ কোর্সের জয়েন করো। ক্র্যাশ কোর্সে এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করব। সো এই যে এখানে যতগুলো সূত্র দেখতেছো না, এই যে বিশেষ করে এই তিনটা সূত্র আমাদের হচ্ছে সংঘর্ষের সংরক্ষণশীলতা সূত্র। ওকে, সো সংঘর্ষের সংরক্ষণশীলতা সূত্র। সো দেখো এখান থেকে যে সংঘর্ষের সংরক্ষণশীলতা সূত্র কি বলে, কোন একটা সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মোট ভরবেগ সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট ভরবেগের সমান হবে। আচ্ছা, আমি যদি এই ফেজটাকে বলি সংঘর্ষের আগে, আমি যদি এই ফেজটাকে যদি সংঘর্ষের আগে বলি, এই যে ফেজটা দেখতেছো, এই ফেজটাকে যদি বলি সংঘর্ষের আগে, এবং এই ফেজটাকে যদি বলি সংঘর্ষের পরে, তাহলে দেখো তো সংঘর্ষের আগে সো এই পাশে আমি রাখলাম হচ্ছে সংঘর্ষের আগে, এই ফেজটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগে, আর আরেকটা ফেজ আমরা ওই পাশে রাখতে পারি, সেটা হচ্ছে সংঘর্ষের পরে। সো এই যে এই ফেজটাকে তুমি কি বলতে পারো, সংঘর্ষের পরে। আচ্ছা, জাস্ট ভাইয়া পরে লিখে দিই, তোমরা বুঝে যাবে। সো দেখো সংঘর্ষের আগে এবং হচ্ছে পরে। তো সংঘর্ষের আগে কি ছিল, টোটাল ভরবেগ কি ছিল বলতো M1, আর এই বস্তুর জন্য ছিল U1, এই বস্তুর জন্য ছিল কি M2, আর এখানে ছিল হচ্ছে আমাদের U2। সো দেখো এই দুইটার যোগ করলে তুমি এখানে সংঘর্ষের আগে মোট ভরবেগ পেয়ে গেলে, আর পরে মোট ভরবেগ কি হবে, M1 V1 আর হচ্ছে প্লাস M2 V2। এই যে সংঘর্ষের আগে যে মোট ভরবেগ হবে এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগ হবে, সেই দুইটা ভরবেগ হচ্ছে সমান হবে, প্লাস M1 প্লাস M1 U1 M2 প্লাস U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এই যে দুইটা সূত্র, এই যে এটাই হচ্ছে তোমাদের প্রথম সূত্র, মানে হচ্ছে সংঘর্ষের সংরক্ষণশীলতার সূত্র, যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বস্তু দুইটার মোট ভরবেগ সমান থাকে। এখন দেখো যদি ঘটনাটা এমন ঘটতো, আচ্ছা যদি ঘটনাটা এমন ঘটতো যে ভাইয়া এই যে সংঘর্ষ এগুলো হইছে, হওয়ার পরে তোমার হচ্ছে, আচ্ছা সংঘর্ষের পরে যদি বস্তু দুইটা এরকম হয় যে বস্তু দুইটা আসলে মিলিত অবস্থাতেই চলে গেছে, এই যে V2 বস্তুটা দূরে ছিল, সে মনে করো যে দূরে নেই, সে কি হইছে একদম মিলিত অবস্থায় চলে গেছে, মানে দুইজনে একসাথে লেগে M1 M2 লেগে চলে গেছে,
তাহলে বলো তো এখানে ভি টু এর কোনো কেস থাকবে? থাকবে না ভাইয়া, দুইটা ভি1 ভি2 দুইটা আলাদা হবে না, তখন বেগ দুইটা কি হয়ে যাবে বলো তো? তখন আমাদের যে বেগ দুইটা সেটা সমান হয়ে যাবে, সেটাকে আমরা বলতে পারি একত্রে ভি। আর এই ভিটাকে আমরা কি বলবো বলো তো? ভিটাকে আমরা বলবো হচ্ছে মিলিত বেগ। তো আশা করি মিলিত বেগ জিনিসটা কি সেটা বুঝে গেছো। তো সূত্রটা কি হবে বলো তো? এখানে জাস্ট এই যে এখানে জাস্ট তোমার মিলিত বেগের জন্য এখানে জাস্ট m1 v1 m2 v2 এর জায়গায় কি হবে? m1 v1 m2 v2 এর জায়গায় কি হবে? এখানে জাস্ট হবে হচ্ছে m1 প্লাস m2, যেহেতু দুইটার সাথেই v, সো ভিটাকে কমন নিয়ে বাইরে লেখা যায়, সেটা হচ্ছে কি m1 প্লাস m2 ইন্টু ভি। সো এই যে দেখো, যদি তোমার বস্তুটা মিলিত বেগে যায় তাহলে মিলিত বেগের জন্য সূত্র মুখস্থ করতে হবে এইটা। এখন মনে করো যে বস্তুটা হচ্ছে এভাবেই গেল, মিলিত বেগে গেল না বা যেভাবেই গেল, এখন যদি বস্তুটা আগে যেরকম ছিল সেইভাবেই যায়, মানে দুইটা বেগ আলাদা আলাদা হয়, বস্তুটা যদি দুইটা বেগই আলাদা আলাদা হয়, সো এটা ধরো হচ্ছে আমাদের m2 বস্তু আর এটা ধরো হচ্ছে v2, তো দুইটা বেগই যদি আলাদা হয়, এটা v1 এটা v2, তাহলে দেখো বস্তুটার কি গতির পরিবর্তন হয়েছে না? তাহলে কি গতি শক্তি একটা পাবা না? সো এই সংঘর্ষের সংরক্ষণশীলতার আরেকটা নীতি হচ্ছে যে সংঘর্ষের যে ভরবেগ সমান থাকবে এবং সংঘর্ষের গতি শক্তিও কি থাকবে? সমান থাকবে। একটা দেখো, ফার্স্ট হচ্ছে কি হইতে পারে? ভরবেগ সমান হইতে পারে, আবার হচ্ছে কি বলতো গতিশক্তি। যারা চ্যাপ্টার 4 পড়ছো তারা তো গতিশক্তি কি জানো, আর যদি না জানো তাহলে আমি নেক্সট দিন চতুর্থ অধ্যায় সূত্র আলোচনা করব, সেখানে একটু আলোচনা করে দিব। তো দেখো এই যে ভরবেগও সংরক্ষিত থাকবে, গতিশক্তিও সংরক্ষিত থাকবে, এই দুইটাই যদি সংরক্ষিত থাকে, তাই ভরবেগ সংরক্ষণ থাকলে সূত্র হবে এইটা। আর গতিশক্তি, আচ্ছা গতিশক্তির সূত্র হচ্ছে, গতিশক্তি ই কে দিয়ে প্রকাশ করা হয়, এটার সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে এটা হচ্ছে গতিশক্তির সূত্র, যারা জানো না নেক্সট ক্লাসে জানবা। তো দেখো ভরবেগ সংরক্ষণশীলতা নীতি মানলে m1 u1 m2 u2 m1 v1 m2 v2, আর গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি মানলে এই যে এটা হবে হাফ m1, মানে আগে টোটাল যে গতিশক্তি এবং পরে যে গতিশক্তি, এই দুইটা কি হবে? সমান হবে। তো দেখো ভরবেগও যদি সংরক্ষণশীল থাকে এবং গতিশক্তিও যদি সংরক্ষণশীল থাকে, তখন এটাকে আমরা বলি সংঘর্ষের, তখন এটাকে আমরা বলি, এই সংঘর্ষটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ। এই টাইপের যে সংঘর্ষটা আছে, এই সংঘর্ষটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। সো দেখো অনেক সময় তোমাকে প্রশ্নে চলে আসতে পারে যে দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, তাহলে তোমাকে এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, মানে m1 u1 প্লাস m2 u2 m1 v1 m2 v2, এই টাইপের এইটাও প্রমাণ করতে হবে, এবং এই যে m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 v2 স্কোয়ার, এইটাও প্রুফ করতে হবে। যখন এই দুইটাই সত্যি হয়ে যাবে তখন তুমি বলতে পারবা এটা হচ্ছে সংঘর্ষটা কেমন? স্থিতিস্থাপক সংঘর্ষ। সো আমি জাস্ট এখানে তোমাকে বলে দেই, এই যে সংরক্ষণশীল সূত্র, সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি, এই যে m1 বস্তুর জন্য কি হবে? হাফ m1 u1 স্কোয়ার প্লাস m2 বস্তুর জন্য কি হবে? m2 বস্তুর জন্য হবে হচ্ছে হাফ m2 u2 স্কোয়ার। ওকে, আর হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ কি হয়ে যায়? v, তাহলে এখানে আসবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই তো এই হচ্ছে গিয়া সূত্র, এই যে গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র। এবার দেখো, যদি গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র মানে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মানে, তাহলে এই সংঘর্ষটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন দেখো সংঘর্ষ হয়ে গেছে, এখন যদি তুমি এই যে অনেক সময় হচ্ছে তোমার এই যে সংঘর্ষ হবে ঠিকই, কিন্তু সংঘর্ষের পরে শেষ বেগ কি সেটা দিয়ে দেয় না। সো যাই হোক, সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয়, এই যে এই সূত্রটা ফেলার তোমার শর্ত হচ্ছে সংঘর্ষটা কেমন হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। তো দেখো শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় তুমি যে কাজটা করতে পারবা, এই যে শেষ বেগটা বের করে ফেলতে পারবা কি? কোন সূত্র দিয়ে? এই যে তুমি যদি v1 বের করতে চাও, এই যে এখানে যে শেষ বেগ আসছিল না v1, সেটা যদি তুমি বের করতে চাও, সেটার সূত্র হচ্ছে তোমাকে m1 মাইনাস m2 করতে হবে, যেহেতু v1 করতেছে e1 মাল্টিপ্লাই হবে, আর এখানে 2 m2 u2 হবে, আর নিচে দুটোটা সূত্রের জন্যই m1
M2 মনে রাখার টেকনিক দেখো, দুটোটা সূত্রের জন্যই নিচে হচ্ছে M1 প্লাস M2, আর যখন V1 বের করবা তখন M1 থেকে M2 কে মাইনাস করবা, U1 মাল্টিপ্লাই করবা আর 2 M2 U2, আর যখন V2 বের করবা তখন জাস্ট কি করবা, এই যে M2 মাইনাস M1, মানে যে যদি M1 বের করো V1 বের করো তাহলে M1 মাইনাস M2, যদি V2 বের করো তাহলে M2 মাইনাস M1, আর এখানে ছিল V1 বের করতে ছিল U1, আর এখানে V2 বের করবা তাহলে U2, আর এখানে ছিল 2 M2 U2, যেহেতু M1 বের করতেছিলা এখানে যেহেতু 2 বের করতেছো তাহলে এখানে 2 M1 U1। সো এই দুইটা সূত্র জাস্ট টেকনিক্যালি এভাবে মনে মুখস্থ করে ফেলবা, তাহলে আচ্ছা মনে রাখবে এই সূত্রটা তখনই ফেলা যাবে যখন সংঘর্ষটা কেমন হবে, স্থিতিস্থাপক হবে। সো এই ছিল আজকে যাবতীয় সূত্র ভাইয়া, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। প্লিজ তোমরা যদি পুরো ভিডিওটা এতক্ষণ দেখে থাকো তাহলে ভাইয়ার সমগ্র বিষয়গুলো বুঝছো কিনা, বা কোন বিষয়গুলো বুঝতেছো না, বা আরও কিছু ভাইয়া অ্যাড করবো কিনা, বা আমি কি যেভাবে বুঝাচ্ছি সেভাবে জাস্ট বুঝতেছো কিনা, এতটুকু বিষয় ভাইয়াকে প্লিজ কমেন্ট করে জানাও। কারণ ভাইয়ার এটা একটা নতুন চ্যানেল, আমার প্রচেষ্টাটাও নতুন। তোমরা যদি সঠিকভাবে আমাকে ভাইয়া জানাও তাহলেই আমি আরও ইমপ্রুভমেন্ট করে তোমাদের জন্য তোমাদের উপকারটা আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটা চ্যাপ্টারের সূত্র অথবা ক্র্যাশ কোর্সের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।